আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবারও আজকে তোমাদের সামনে এই যে যশোর বোর্ড 2023-এর যে এমসিকিউ সাধারণ গণিতের এমসিকিউ সমাধান নিয়ে উপস্থিত হলাম। তো এমসিকিউ সমাধানে কিন্তু আমি কিন্তু অনেকগুলো এমসিকিউ করে দিয়েছি। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে যে তোমাদের আমি আশা করি কোনো এমসিকিউ নিয়ে কোনো সমস্যা থাকবে না। আমি আশা করব যে এই ভিডিও দেখার পর বাকি অ্যান্সারগুলো অবশ্যই দেখার চেষ্টা করবে, তাহলে দেখবে 30টা এমসিকিউ করা তোমাদের ক্ষেত্রে একবারে ইজি ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, এখন সরাসরি যশোর বোর্ড আজকে যেটা অ্যান্সার করে দেবো সেই অ্যান্সারের প্রথম প্রশ্নটাতে চলে যাচ্ছে। তো এখানে প্রথম প্রশ্নটাতে এখানে বলা হয়েছে, খেয়াল করে দেখো যে এ সমান একটা প্রশ্নের দেওয়া হয়েছে যে এক নম্বরে কিউ সমান দেওয়া হয়েছে এক্স ওয়াই জেড এবং আর সমান কিউ আর হলে কিউ বাদ আর এর প্রকৃত উপসেট সংখ্যা কয়টি। এগুলো দেখো কিউ বাদ আর, এটা যখন নির্ণয় করব তাহলে আর এর মান কত, আর এর মান থেকে দেখো এখানে এক্স ওয়াই আর জেড, এখান থেকে কিন্তু আমাদের এই কিউ আর এটা বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ কিউ আর আর এটাতে কিন্তু এখানে তোমাদের অনেক সময় ভুল হয় যে এটা বেশি থাকলে অনেক সময় লিখে ফেলো, কিন্তু এটা বেশি থাকলে সেটা কিন্তু কাজ হয় না, অর্থাৎ এটা আগেই বাদ দিয়ে দিতে হবে, আর মিল থাকলে সেটাও বাদ। তাহলে এখানে কিন্তু পাচ্ছি এক্স ওয়াই আর জেড। তাহলে কয়টা উপাদান পাচ্ছি, 3টা। তাহলে আমরা লিখব 2 টু দি পাওয়ার কিউ, অর্থাৎ 2 গুণিতক 2 গুণিতক 2। তাহলে এখানে হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8টা উপসেট পাবো। কিন্তু প্রকৃত কথা লেখা থাকলে আমরা জানি যে একটা উপসেট সংখ্যা বাদ দিতে হবে, তাহলে এখানে 7, অর্থাৎ প্রকৃত উপসেট হচ্ছে 7টি আর মোট উপসেট সংখ্যা হচ্ছে 8টি। তাহলে এখানে উত্তর হবে প্রকৃত উপসেট সংখ্যা কয়টি লেখা থাকার কারণে এখানে উত্তর হবে গ নাম্বারটা। তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে খেয়াল করে দেখো যে এখানে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার 4 5x প্লাস 3 হলে এফ অফ মাইনাস হাফ এর মান কত। এখানে নির্ণয় করার জন্য আমরা সরাসরি এফ অফ মাইনাস হাফ এখানে বসিয়ে দেবো। তাহলে এক্স এখানে তো আমরা বসাবো হাফ, তাহলে এখানে পাবো মাইনাস হাফ টু দি পাওয়ার 4 প্লাস 5 ইন্টু মাইনাস হাফ আর প্লাস 3। তাহলে এখানে দেখো খেয়াল করে দেখো যে এখানে জোড় পাওয়ার থাকার কারণে এটা আর মাইনাস থাকবে না, তো হলো 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 4। এটা বোঝার জন্য 2 4 বার গুণ করব। তাহলে 4 বার গুণ করলে 2 2 কোনো 4, 4 2 কোনো 8, 8 2 কোনো 16। আর এখানে কিন্তু মাইনাস 5/2 আর প্লাস 3। এখানে এখন আমরা লসাগু করে দিলেই 16 লসাগু হচ্ছে। তাহলে 1 মাইনাস এখানে 2 4 8 2 কোনো 16, 5 8 40 যোগ এখানে 3 16 48 এখানে পাচ্ছি। দেখো 48 থেকে যখন 40 আমরা বাদ দিব তাহলে কিন্তু আমরা এখানে 8 পাচ্ছি, 8 আর 1 9, তাহলে উপরে 9 নিচে 16, এই 9 আর 16 এখানে গ নাম্বারটা, তখন উত্তর আমরা পেয়ে যাব। তো যাকে এখানে হয়ে গেল 9 নাম্বারটা। তারপরে 2 নম্বর প্রশ্নের উত্তর 9/16। তারপরে এখানে বলা হয়েছে দেখো 3 নম্বর যে প্রশ্নটা, এখানে বীজগাণিতিক রাশি থেকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই প্রশ্নটার ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে কোনো প্রশ্নটারকে এই 2 ডিভাইডেড এক্স এর মান কী করে নির্ণয় করা যায়। তো দেখো এক্স সমান দেওয়া আছে কিন্তু √5 প্লাস √3। এখানে আসলে এই 2 আমাদের বামে থাক, এটাতে যদি আমরা এক্স 1 ডিভাইডেড এক্স নির্ণয় করি তাহলে নির্ণয়ের নিয়ম হচ্ছে, কিন্তু অনেকেই চিন্তা করো যে এটারই মাইনাস হবে, কিন্তু এই ক্ষেত্রে মাইনাস হয় না, কারণ এখানে যদি ব্যবধানটা 1-এর বেশি থাকে তাহলে কিন্তু কিভাবে নির্ণয় করতে হবে, দেখো √5 মাইনাস √3 আর ডিভাইডেড এই ব্যবধানটা আবার বিয়োগ করে দিতে হবে, তো অর্থাৎ 5 মাইনাস 3। আর এই 2 যেটা আছে সেই 2টা আমি ডান পাশে লিখে দিলাম। তাহলে এখানে √5 মাইনাস √3, এখানে কিন্তু ব্যবধান যখন বাদ দেব তখন কিন্তু আবার 2 পাচ্ছি। তাহলে 2 আর 2, এই 2 কেটে গেলে তখন কিন্তু পাচ্ছি 5 মাইনাস √3। এই 2 থাকার কারণে, যদি 2 না থাকতো তাহলে কিন্তু উত্তর হতো √5 মাইনাস √3 ডিভাইডেড 2, অর্থাৎ এই দুইটার ব্যবধান। তাহলে এখানে আমরা কিন্তু খ নাম্বারটা দেখো খুব ইজিলি আমরা পেয়ে গেলাম। তো যাক, এখন আমরা পরের প্রশ্ন দেখি। এটাতে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটাও বীজগাণিতিক রাশি থেকে যে প্রশ্নটা, x² মাইনাস √6x প্লাস 1 সমান 0 হলে x মাইনাস 1 ডিভাইডেড x এর মান কত। এগুলো মান বের করার জন্য দেখো x² মাইনাস 6√x প্লাস 1 সমান 0, তাহলে এই অংশটাকে ওই পাশে দেবো আমরা ডান পাশে। তাহলে x² প্লাস 1 সমান এখানে পাচ্ছি আমরা কত, √6, তাহলে √6x। কিন্তু এখানে একটু সমস্যা আছে যে এখানে আমাদের কিন্তু প্লাস চলে এসেছে, এখানে কিন্তু মাইনাস দেওয়া হয়েছে।
তাহলে মাইনাস দেওয়া থাকলে তাহলে এখানে আমরা প্রথম অবস্থায় এক্স দ্বারা ভাগ করে দেবো, এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স সমান এখানে √6 এক্স ডিভাইডেড এক্স। তাহলে এটা কেটে গেলে এখানে √6 পাচ্ছি, আর এটা কেটে গেলে এক্স, তাহলে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স সমান কিন্তু √6 এটা আমরা পেলাম। কিন্তু এটাতে যখন মাইনাস মান আসবে তখন আমাদের অতিরিক্ত একটা কাজ করতে হবে, এখানে বর্গ এখানেও বর্গ করে নিতে হবে। তাহলে বর্গ করলে এটার সূত্র একটা পাবো, এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস 4x ইন্টু 1 ডিভাইডেড এক্স সমান কিন্তু এখানে 6। তাহলে 6 যখন ওই পাশে চলে যাচ্ছে, দেখো এটাতে এই 4 গিয়ে ওই পাশে বিয়োগ হলে এখানে আমি এক লাইনে করে দিচ্ছি, তাহলে এখানে 2 পাচ্ছি। তাহলে এখানে যখন আমরা বর্গমূল করব তখন কিন্তু √2 হয়ে যাবে অ্যান্সার। নিশ্চিন্তে আমি আশা করি বুঝে নিয়েছো। তো যাই হোক এখানে ক নম্বরটা তখন আমরা উত্তর পেয়ে যাব। তো এটা হয়ে গেল। তারপরে এখন 3 নম্বরটা নিয়ে আলোচনা করব। তো 3 নম্বর প্রশ্নটা এখন তোমরা একটু দেখে নিতে পারো যে এখানে কিন্তু বলা হয়েছে কোনো বহুপদীর f অফ কে এক্স প্লাস 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। তো এটার ভাগশেষ নির্ণয় করার ক্ষেত্রে শুধুমাত্র f অফ x সমান যেটা ভাগশেষ কত হবে সেটা জানার জন্য আমাদের এই 2x প্লাস 1 সমান 0 ধরে নিতে হবে। তাহলে x এর মানটা বের করতে হবে, তাহলে মাইনাস হাফ পাচ্ছি। এই হাফ যখন এখানে বসিয়ে দেব, অর্থাৎ এই f অফ মাইনাস হাফ বসিয়ে দিলেই যেই মানটা এখানে পাবো সেটাই কিন্তু ভাগশেষ হবে। তাহলে এই জন্য এখানে উত্তর এইভাবে ফাংশন আকারে দেওয়ার কারণে এটা ঘ নাম্বারটা সঠিক উত্তর। দেখো একটি কলম 220 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত। এখানে আমাদের জানতে হবে যে এই 220 টাকা কি মূল্য, বিক্রয় মূল্য। দেখো বিক্রয় করলে তাহলে আমরা যদি 10% লাভ করতে চাই, একটা জিনিস যদি 100 টাকাতে কেনা হয় তাহলে বিক্রয় করতে হবে কত, 10% লাভ করতে হলে সেটা যোগ 10 অর্থাৎ 110 টাকাতে বিক্রয় করতে হবে। তাহলে এটাও বিক্রয় মূল্য, অর্থাৎ 110 হচ্ছে বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য কত 100 টাকা। যেহেতু ইংরেজিতে লেখা আছে তাই আমি এটা পরে ইংরেজিতে লিখে দিলাম। তো এখানে 110 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। আমাদের এটাতে যেহেতু বিক্রয় মূল্য আছে তাই বাম পাশে সাজাতে হবে। তাহলে 1 টাকার ক্ষেত্রে কত হবে, 1 টাকা হলে 100 নিচে 110, আর 220 টাকা হলে কত, 220 টাকা হলে তাহলে 100 গুণিতক 220 আর ভাগ 110। তাহলে এটা আর এটা কেটে দিলাম, এটা আর এটা কেটে দিলে 2, তাহলে এখানে মোট পাচ্ছি 200 টাকা। তাহলে আমাদের কলম খুব সহজে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। কলমের ক্রয় মূল্য হচ্ছে 200 টাকাতে কেনা হয়েছিল, 220 টাকাতে বিক্রয় করা হয়েছে, অর্থাৎ 10% লাভ হয়েছে। তারপরে দেখো 7 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, সেই 7 নম্বর প্রশ্নটাতে কিন্তু এখানে বলা আছে যে 2 টু দি পাওয়ার, লিখে নিই যে 2 টু দি পাওয়ার 3a প্লাস 1 সমান হচ্ছে 8। এই 8কে ভেঙে 2 তৈরি করতে হবে। তাহলে 2 এর উপর কত পাওয়ার করলে 8 হয়, তাহলে সেটাকে আমরা দেখবো যে 2 কয়বার গুণ করলে 8 হচ্ছে। দেখো 3 বার গুণ করলে 8, তাহলে এখানে আমরা এটা বাদ দিয়ে লিখে দেবো 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে 3a প্লাস 1 সমান 3, এই 2 এর উপর পাওয়ার এটা আর এই পাশে আবার আছে 3, তাহলে এটা আসলো। তাহলে এখানে 3a সমান কিন্তু এই 1 গিয়ে 2 হচ্ছে এখানে বিয়োগ হয়ে, তাহলে a সমান পাচ্ছি 2 ডিভাইডেড 3। এই অ্যান্সারটা আমরা ঘ নম্বরটা তখন দেখো খুব সহজে পেয়ে যাচ্ছি। তো যখন হয়ে গেল এটা, তার পরবর্তীতে যে 8 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এটার ক্ষেত্রে 8 নম্বর প্রশ্নের অ্যান্সার করার জন্য আমাদের দেখতে হবে যে এই প্রশ্নটা কিন্তু তোমাদের অনেকের ক্ষেত্রে কঠিন বলে মনে হয়। তো দেখো আমি একটা সহজ পদ্ধতিতে কীভাবে করা যায়। তো এটার জন্য আমরা লিখব log ax সমান 3, আর তারপরে আবার লিখব log xy সমান ay সমান 2 এখানে দেওয়া হয়েছে। তাহলে নির্ণয় করতে হবে log x আর y। দেখো এটাতে আমরা যদি এইভাবে গুণ আকারে লিখে দিচ্ছি, দেখো এটা যদি গুণ করি আমরা, দেখো কেমন আকার ধারণ করবে, ax গুণ log xy সমান কিন্তু 3 গুণিতক 2। এখন এটাতে দেখো এটার মান আর এটার ভিত্তি অর্থাৎ একই জাতীয়, এই দুইটা কিন্তু একই জায়গাতে লগের ক্ষেত্রে গুণ আকারে যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো লগ এই ভিত্তি আর এই উপরে এটা যাবে। তাহলে দেখো এখানে কিন্তু আসলে এই জায়গাতে আমার এখানে লিখতে একটু হয়েছিল যে এটাতে x উপরে ছিল, x a
তাহলে এখানে কিন্তু এক্স এ হবে, অর্থাৎ এখানে থাকবে এক্স আর এখানে থাকবে এ, আর এটাতে কিন্তু পরেরটাতে আছে ওয়াই, অর্থাৎ এখানে এ ওয়াই এখানে এ ওয়াই, তাহলে এটার সাথে আবার দেখো মিল পাচ্ছি। তাহলে এই জায়গাতে জাস্ট এই নিচেরটা অর্থাৎ এক্স আর এটাতে ওয়াই, তাহলে সমান 3 দুগুণ 6। তাহলে দেখো লগ এক্স ভিত্তিক ওয়াই সমান 6, তাহলে এই 6টা কিন্তু উত্তর আমরা এভাবে পেয়ে যাব। তো যাই হোক, তারপরে যে বৈজ্ঞানিক রূপে লিখলে কেমন হয় সেই জাতীয় একটা প্রশ্ন এসেছে। তো এই প্রশ্নটার জন্য অ্যান্সার করার জন্য এখানে আমাদের দেখতে হবে যে এখানে প্রথমে সংখ্যাটা লিখে নিই, যে 4টে শূন্য আছে, 1 2 3 4 6 2 5। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা অন্তর দশমিক দেবো, অর্থাৎ কোনটাতে 0 বাদে অঙ্ক আছে, অর্থাৎ দেখো 6, এটাই কিন্তু এখানে দশমিক 2 5। এখন এটা লেখার পরে গুণ দিয়ে 10 পাওয়ার কত হবে সেটা জানার জন্য আমাদের দেখতে হবে এখানে দশমিক গেলে কত ঘর ডানে গেল, 1 2 3 4 5, তাহলে 10 টু দি পাওয়ার -5। তাহলে এটা কোথায় আছে সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। দেখো ঘ নম্বরের সাথে খুব ইজিলিভাবে আমরা কিন্তু পেয়ে গেছি। তো যাক, এখন আমরা পরের প্রশ্নটাতে দেখব। দেখো এই যে উদ্দীপক দেওয়া হয়েছে সেই উদ্দীপক থেকে 10 ও 11 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো 10 ও 11 নম্বর প্রশ্নের অ্যান্সারের ক্ষেত্রে দেখো 25 21 17 -19 এইভাবে একটা ধারা দেওয়া হয়েছে। ধারা থেকে ধারাটির পদ সংখ্যা কত, এই পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে তোমরা এই সূত্রটাও ব্যবহার করতে পারো, যে a + n-1 × d। এটা লিখেও যদি তোমরা এই -19 এখানে লিখে দাও, a এর মান আর d এর মান বসিয়ে দাও, n এর মান বের করলেও হবে। কিন্তু এখানে পদ সংখ্যা নির্ণয় করার আরেকটা ক্ষেত্র আছে, সেটা হচ্ছে প্রথমে লিখবো আমরা শেষ পদ। সূত্র হচ্ছে পদ সংখ্যা সমান শেষ পদ। শেষ পদ দেখো -19, শেষ পদ বিয়োগ প্রথম পদ, তাহলে বিয়োগ প্রথম পদ কত, শেষ পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ তাহলে 25। তার নিচে লিখব দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 21 বিয়োগ 25 আর যোগ 1। এটাও কিন্তু আমরা পদ সংখ্যা নির্ণয়ের সূত্র জানি। কি সূত্র সেটা হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ যোগ 1। তাহলে এখানে 19, এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, এখানে পদ সংখ্যা যখন নির্ণয় করতে যাচ্ছি তাহলে এখানে পাচ্ছি -25 আর এখানে 5 আর 9 14, তাহলে 14 4 হাতে থাকলো 1 2 আর 1 3 আর 1 4, আর নিচে পাচ্ছি দেখো এখানে বিয়োগ 21 22 23 24 25, এখানেও 4 যোগ 1, এই মাইনাস মাইনাস কেটে গেল, 4 11 44, তাহলে 11 যোগ 1 সমান কিন্তু 12 আমরা পেয়ে গেলাম। দেখো এই পদ্ধতিতে যদি অ্যান্সারটা করো তাহলে খুব তাড়াতাড়ি অ্যান্সারগুলো পেয়ে যাবে। যদি শেষ পদ জানা থাকলে দেখো আমরা এইভাবে কিন্তু অ্যান্সারটা করে ফেলতে পারবো। ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত, এই সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রেও এটাতে এ সমান দেওয়া হয়েছে 25 যোগ n বলতে 10 বিয়োগ 1, আর পদের সঙ্গে এখানে এটা বিয়োগ, এই দুটো বিয়োগ করলে 21, তাহলে বিয়োগ 4 পাচ্ছি আমরা এখানে 25 আর এখানেও কিন্তু 11, 10 থেকে যখন 1 বাদ দিচ্ছি 9, তাহলে বিয়োগ 4 নং 36 পেলে, তাহলে 36 থেকে 25 যখন বাদ দিচ্ছি তাহলে আমরা এখানে দেখো 1 আর এখানে 1 11, অর্থাৎ বিয়োগ 11 হচ্ছে এই দশম পদ। এই দশম পদ যদি পাই তাহলে দেখো আমরা কিভাবে অ্যান্সারটা বের করব, সেটার জন্য আমরা পদ সমষ্টি, এটাও একটা সূত্র জানি আমরা। সমষ্টি হচ্ছে শেষ পদ কত বিয়োগ 11 যোগ প্রথম পদ কত 25 ভাগ 2 সব সময় গুণ পদ সংখ্যা বলতে কত 10টি পদ, তাহলে 10। এটাতেও যদি 25 থেকে 11 বাদ দিয়ে দিলে দেখো 25 থেকে 10 বাদ দিলে থাকে 15 থেকে 1 বাদ দিলে থাকবে 14 আর এখানে 2 গুণিতক 10, তাহলে দেখো 7 দুগুণ 14, তাহলে 7 10 70। আমরা কিন্তু এভাবেও পেয়ে যাচ্ছি। তো এভাবে নির্ণয় করতে পারো। তাহলে এইভাবেই দেখা যায় যে এটাতে আসলে মাইনাস দেওয়ার ক্ষেত্রে অঙ্কটা একটু কঠিন বলে মনে হচ্ছে হয়তো, কিন্তু তোমরা দেখবে এই সূত্রের চাইতে এই সূত্রতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা বের করতে পারি। সমষ্টি সমান শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 গুণিতক পদ সংখ্যা। এটা সূত্র যদি দাও তাহলেও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বের হয়ে যাবে। তো যাক, এটা হয়ে গেল। তারপরে এখন আমরা
12 নম্বর প্রশ্নটা দেখব। 12 নম্বর প্রশ্নটাতে এখানে দেখো বলা হয়েছে tan থিটা। tan থিটা সমান 4/5 sec থিটা ডিভাইডেড cot থিটা এর মান কত? এটা যদি নির্ণয় করতে চাই তাহলে দেখো এখানকার মান কিন্তু আমরা ক্যালকুলেটরে এই অঙ্কগুলো কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে যে কোনোভাবে ক্যালকুলেটরের মান বসিয়ে দিলেও কিন্তু চলে আসে। তো তারপরেও আমরা এখানে একটু দেখো এই মানটা কত আছে সেটা আমরা বের করার জন্য দেখো লিখব প্রথমে কোসেক থিটা ডিভাইডেড কট থিটা। কট থিটা এখানে তোমরা নিশ্চিন্তে জানো যে 1/sin থিটা কোসেক থিটা বলতে, আর এটা বলতে আমরা জানি cos থিটা ডিভাইডেড sin থিটা। তাহলে এটাকে যদি আমরা উপরে নিচে করে দিই তাহলে 1/sin থিটা গুণিতক sin থিটা ডিভাইডেড cos থিটা। তাহলে এটা আর এটা কেটে গেলে দেখো এটা উপরে গেলে হবে sec থিটা। sec থিটা তাহলে এখানে কিন্তু যাই থাকে এটা কিন্তু sec থিটা হয়ে গেছে। এখন তোমরা যে কোনো পদ্ধতিতে এভাবে যেতে পারবে। দেখো ত্রিভুজ দিয়েও আমি একটু যদি চেষ্টা করি তাহলেও হয়ে যাবে, অথবা sec থিটার মান আমরা ক্যালকুলেটরে বসিয়ে দিলেও পাবো। তো যাই হোক এই sec থিটার মান বের করার জন্য দেখো এখানে আমরা জানি tan থিটা সমান লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে লম্ব আর ভূমি, তাহলে অতিভুজ বের করার জন্য 4 এর উপর স্কয়ার যোগ 5 এর উপর স্কয়ার, তাহলে 4 4 16 আর 5 5 25, তাহলে 16 আর 25 5 6 11 41 আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে √41 হচ্ছে অতিভুজ। এখন আমরা তো জানি যে sec থিটা সমান অতিভুজ ডিভাইডেড ভূমি, অর্থাৎ তাহলে দেখো এই √41 আর নিচে 5, এটাই আমরা কিন্তু এভাবে পেয়ে যাচ্ছি। অঙ্ক দেখে কঠিন মনে হলেও কিন্তু খুব অল্প সময়ে এই অ্যান্সারগুলো বের করা যায়। তো তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো cot থিটা মাইনাস 60 সমান √3 হলে cos থিটা এর মান কত? দেখো এই মানগুলো যদি ক্যালকুলেটরে একটু দেখানোর চেষ্টা করি, ক্যালকুলেটরে যদি তোমরা বের করতে চাও তাহলে কিভাবে নির্ণয় করবে? এখানে cot থিটা তো ক্যালকুলেটরে নাই, তারপরেও বের করা যায়। সেটার জন্য cot থিটা সমান কিন্তু আমরা জানি 1/tan থিটা। tan থিটা এই কথাটা যদি জানা থাকে তাহলে দেখো cot থিটা সমান এটা, তাহলে আমরা লিখব ক্যালকুলেটরে tan এর মাধ্যমে ওই মানটা নির্ণয় করব। তাহলে এই √3 যেহেতু আছে তাহলে cot থিটা বের করার জন্য 1 অর্থাৎ এখানে কিন্তু আছে √3/1, তাহলে আমরা লিখব 1/√3, এটাই মান বের করব tan এর ক্ষেত্রে। তাহলে tan প্রথমে এই মানটা কত সেটা বের করে নিই। দেখো ক্যালকুলেটরে কি কাজ করবে তোমরা, প্রথম অবস্থায় লিখব 1/√3 লিখে দিলাম, সমান দেবে, দেওয়ার পরে শিফট tan অ্যান্সার সমান, তাহলে আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম। অর্থাৎ এখানে কিন্তু হয়েছে থিটা মাইনাস 60 সমান 30, তাহলে এটা ওই পাশে গেলে কত হচ্ছে 90, অর্থাৎ থিটা সমান 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি, এখন লিখব cos তারপরে 90 ডিগ্রি সমান হচ্ছে 0, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম দেখো যে 0 ডিগ্রি। অর্থাৎ দেখো খুব সহজেই দেখো এই ক নাম্বারটা যেটা অ্যান্সার সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম যে অর্থাৎ 90 ডিগ্রির মান 0। 13 হয়ে গেল। এখন আমরা পরের লাইনে চলে যাব। এখানে দেখো 14 নম্বর প্রশ্ন যেখানে আছে, 14 নম্বর প্রশ্নতে এখানে বলা হয়েছে যে sin থিটা √cosec থিটা -1 হলে এটার ক্ষেত্রে আমাদের এই প্রকৃত এখানে সমাধান করলে কত হবে সেটা আমাদের বের করে নিতে হবে। তো বের করার জন্য এখানে আমরা প্রথম অবস্থায় দেখি যে cosec স্কয়ার থিটা -1 এটা সমান কি? তাহলে cosec থিটা -1 এটা কিন্তু আমরা জানি যে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কিন্তু 1, এই সূত্রটা আমরা জানি। তাহলে এই 1 এই পাশে আসলে এটা ওই পাশে যাচ্ছে, তাহলে কিন্তু cosec স্কয়ার থিটা সমান কিন্তু -1, এটা -1 সমান cot স্কয়ার থিটা, তাহলে এটা সব মিলে কিন্তু cot, তাহলে sin থিটা ইন্টু √cot স্কয়ার থিটা, তাহলে এটা cot থিটা হবে। তাহলে sin থিটা ইন্টু cot থিটা সমান আবার আমরা জানি cos থিটা ডিভাইডেড sin থিটা, তাহলে সূত্রকে ঘোরাতে পারলেই কিন্তু এখানে আমরা cos থিটা দেখো কত সহজেই এটা পেয়ে গেলাম। তারপরে দেখো 15 নম্বর যেটা বলা হয়েছে, একটি বিষমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্র কোনটি? আসলে অন্তবৃত্ত যখনই হয়, অন্তবৃত্ত
কীভাবে আমরা অঙ্কন করি, একটা ত্রিভুজের অন্তবৃত্ত হয় কিন্তু এই কোণের অর্ধেক, এই কোণের অর্ধেক, এই কোণের অর্ধেক, তখন কিন্তু এটাকে আমরা এটাকে কেন্দ্র করে যে বৃত্ত অঙ্কন করা হয় সেটাকে আমরা অন্তবৃত্ত বলি। তাহলে অন্তবৃত্তর কেন্দ্র কিন্তু কোণের সমদ্বিখণ্ডকের উপর অবস্থান করে। তাহলে যে ছেদবিন্দু অর্থাৎ দুইটি কোণের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, গ নম্বরে যেহেতু ঠিক উত্তর দেওয়া হয়েছে এই জন্য গ নম্বরটা এখানে সঠিক উত্তর। তারপরে 26 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? এই প্রশ্নগুলো বারবারই এগুলো পড়ে থাকে পরীক্ষাতে। তো এটাতে ব্যাস বিশিষ্ট বলা হয়েছে। প্রথমে আমরা একটা বৃত্ত কল্পনা করি। তো এই বৃত্তের ব্যাস হচ্ছে 26 সেন্টিমিটার। তাহলে 26 হলে এটা 13, এটাও 13, ব্যাসার্ধ হচ্ছে 13। বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, তাহলে এই 13 থেকে 5 সেন্টিমিটার দূরে একটা যে অঙ্কন করা হয়েছে। তাহলে এই পাশে আছে 5। আর খেয়াল করে দেখো যে এটা যেহেতু বৃত্তের ব্যাসার্ধ 13, তাহলে এটাও তো একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও 13, 13, 5, তাহলে এইটুক আমরা নির্ণয় করব। এইটুক নির্ণয় করার জন্য ও এ বি আমরা দিলাম, আর এটা সি, তাহলে বি সি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এ বি নির্ণয় করতে লাগলে 13 তার উপরে স্কোয়ার মাইনাস 5 তার উপরে স্কোয়ার সমান কত হচ্ছে? 13 বলতে 1 6 9 আর বিয়োগ 25 সমান আসবে 1 4 4 144। তাহলে 144 বলতে এটাই কিন্তু আমরা পেলাম যেটা 144, তার উপরে যেহেতু এখানে কিন্তু আমরা জানি অতিভুজ স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার, অর্থাৎ এখানে একটু মানে আমরা রুট দিয়ে দিলেই কিন্তু আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে এটার মান আসবে আমাদের এটাতে, তাহলে এটাতে রুট দিলে 12 আমরা পাচ্ছি এই বাহুটা। আর তাছাড়াও কিন্তু আমরা প্রায় ক্লাসে আমার বলে দেওয়া হয়েছে, আমরা যদি মুখস্থ রাখি 3 4 5, তারপর 5 12 আর 13 আর 6 8 10 এরই মধ্যেই কিন্তু চলে আসে প্রায়। তাহলে 5 12, দেখো এটাতে 5 13 আর তাহলে এটা 12, তাহলে 12 দুগুণ কিন্তু এটা 24, অর্থাৎ দ্বিগুণ এটা হলেই হয়ে যাবে। তারপরে 17 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখো একটু। তো 17 নম্বর প্রশ্নটাতে এখানে বলা হয়েছে একটা চিত্র দেওয়া হয়েছে, চিত্রের আলোকে এখানে অ্যান্সার করতে হবে যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এর সম্পূরক কোণের মান কোণ কত? তো এই বৃত্তের ক্ষেত্রে যেটা মান দেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের হলে আমরা জানি বৃত্তস্থ অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু এক সমকোণ, অর্থাৎ এটা একটা বৃত্তের ব্যাস অঙ্কন করলাম, এখান থেকে যে কোনো ত্রিভুজ অঙ্কন করলেই বা এই কোণের মান কিন্তু 90 ডিগ্রি হয়। তাহলে এই কোণ আর এই কোণ মিলে 90 ডিগ্রি হবে, তাহলে এক্স আর এটা 5x। তাহলে খেয়াল করে দেখো 5x প্লাস এক্স সমান তো 90 ডিগ্রি, তাহলে 6x সমান 90, তাহলে এক্স সমান কত ডিগ্রি? 6 দ্বারা যখন ভাগ করে দেব তাহলে 90 ভাগ 6, 6 তাহলে 6 15 90, তাহলে 15 ডিগ্রি, অর্থাৎ এক্স সমান 15 ডিগ্রি আমরা পেলাম। তাহলে এক্স এর মান যদি 15 ডিগ্রি হয় তাহলে 5x কত? এখানে এই 90 থেকে আবার এইভাবেও নির্ণয় করতে পারি। দেখো 90 থেকে যখন 15 বাদ দেব তাহলেও কিন্তু আমরা 15 যখন বাদ দিচ্ছি তাহলে এখানে 5, তাহলে এটা 75 ডিগ্রি, তাহলে এখানে পাচ্ছি এই কোণটা 75 ডিগ্রি আর এটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি সম্পূরক কোণ হচ্ছে 180 থেকে যখনই আমরা 75 বাদ দেবো তাহলে সম্পূরক কোণ পাবো, তাহলে মান হবে 100, এখানে 105 ডিগ্রি, অর্থাৎ 105 ডিগ্রি কোণের মান। অর্থাৎ এখানে সম্পূরক যখন বলবে 180 থেকে বাদ দেবো আর পূরক কোণ বললে 90 থেকে বাদ দিয়ে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তারপর নিচের কোণ যুগল দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করা যায়, এটা তো আরও সোজা একটা প্রশ্ন দেওয়া আছে। তো এই প্রশ্নের অ্যান্সারের জন্য আমরা কি কাজ করব, সেটার জন্য আমাদের দেখতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে কিন্তু দুইটা কোণ অবশ্যই সমান থাকবে, এই দুইটা যোগ করে 180 থেকে বাদ দিলে এই দুইটার মতোই একটা পেতে হবে। দেখো এখানে আমরা যদি 70 যোগ 40 যোগ করি, দেখো এখানে কত হচ্ছে 7 আর 4 11 শূন্য। এখন 180 থেকে বাদ যদি দেয় 180 বিয়োগ 110, তাহলে খেয়াল করে দেখো এখানে 0 1 আছে 7, তাহলে এটা 70। দেখো এই দুইটার মধ্যকারই একটা পেয়েছি, কিন্তু
এই দুইটা, তাহলে এখানে কিন্তু হবে 70 ডিগ্রি, এখানে 70 ডিগ্রি, আর এখানে হবে 40 ডিগ্রি। এইভাবে দুইটা কোণ একই হতে হবে আর একটা আলাদা। অর্থাৎ এখানে যদি বিয়োগ করার পর 40ও আসতো তাহলেও কিন্তু সেটা উত্তর হতো। অর্থাৎ দুইটা যোগ করার পরে 180 থেকে বাদ দিয়ে দিলে যদি এই দুইটার মধ্যকার যে কোনো একটা পাওয়া যাচ্ছে, সেটাই কিন্তু এখানে আনসার হবে। তো যাক 19 নম্বর প্রশ্ন এখন আনসার করার চেষ্টা করব। তো 19 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজের সাথে একটা বাইরে একটা বিন্দু দেওয়া হয়েছে, বিন্দু যোগ করা হয়েছে। DCE কত? DCE অর্থাৎ এই কোণের মানটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটা খেয়াল করে দেখো যে এই বৃত্তের DCE নির্ণয় করার জন্য এখন আমরা একটা বৃত্ত অনুরূপভাবে অঙ্কন করার চেষ্টা করি, তারপরে আমরা বুঝবো। তাহলে এটাকে একটু বাড়তি করে দিলাম, দেওয়ার পরে এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে। এই চতুর্ভুজটা অঙ্কন করার পর এটাতে এখন আবার যোগ করে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখো যে এখানে কিন্তু 9 4 94 ডিগ্রি। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটা 180 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ যদি এটা আর এটা মিলে যদি 180 হয়, তাহলে 180 থেকে 9 4 যখন আমরা বাদ দিব, তাহলে এখানে 6, তাহলে 10, তাহলে 10 বাদ দিলে 8, 86। অর্থাৎ এই কোণটা কিন্তু 86 ডিগ্রি। যেহেতু দুইটা মিলে 180 ডিগ্রি হতে হবে, তাহলে এটা 94 হলে এটা 86। তাহলে এই কোণটা কত? এই কোণটা কিন্তু এই 94 ডিগ্রি হচ্ছে, কারণ এটা একটা এক সরল কোণ সমান 180 ডিগ্রি। আর এই কোণের মান 20 ডিগ্রি দেওয়া হয়েছে। তাহলে এটা 20 আর 94, তাহলে 94 যোগ 20, তাহলে 4 আর 9 আর 2 11, তাহলে 114 ডিগ্রি হচ্ছে এই দুই কোণ মিলে। তাহলে ত্রিভুজ, এটা যেহেতু একটা ত্রিভুজ, তাহলে এই কোণটা যদি আমরা বের করতে চাই, তাহলে 180 থেকে যখনই আমরা 180 থেকে 114 ডিগ্রি যদি বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা ওই 66 ডিগ্রি যেটা আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এই কোণের মান হচ্ছে 66 ডিগ্রি আমরা পেলাম। তারপরে বলা হয়েছে, দেখো 20 নম্বর যে প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যকার সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন সম্ভব? এই প্রশ্নটার ক্ষেত্রে আমার আরেকটা ক্লাসে বিস্তারিত বলা আছে যে বৃত্ত আমরা যদি দুইটা বৃত্ত 3 পদ্ধতিতে অঙ্কন করতে পারি। একটা অঙ্কন করতে পারি যে একটা বৃত্ত পরস্পর স্পর্শ করেছে, এই স্পর্শকারী বৃত্ত একটা, ছেদকারী বৃত্ত একটা, আর একটা দুইটা বৃত্ত পরস্পর বাইরে ছেদ করেনি। এটার ক্ষেত্রে স্পর্শকারী বৃত্ত হলে মোট স্পর্শক অঙ্কন করা যায় 3টা, মনে রাখবে। আর যদি ছেদকারী বৃত্ত হয় তাহলে স্পর্শক অঙ্কন করা যায় 2টা। আর যদি দুইটা বাইরের বৃত্ত অঙ্কন করলে স্পর্শক অঙ্কন করা যায় মোট 4টা। এই 4টা। তাহলে এখানে কিন্তু দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে স্পর্শ করা বলতে এটা, তাহলে এটার ক্ষেত্রে বলা হচ্ছে 3টা। তাহলে এই জন্য খ নম্বর প্রশ্নটা সঠিক উত্তর এখানে হবে। তো তারপরে উপচাপে অনুবন্ধী চাপের অন্তর্লিখিত কোণ কোন ধরনের কোণ? আমরা জানি বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হয় স্থূলকোণ এবং অধিচাপে অন্তর্লিখিত কোণ হয়। এখানে চিত্রটা অঙ্কন করে তারপরে বলি। তো এখানে যদি আমরা একটা ছোট চাপ ধরি, এটা হচ্ছে উপচাপ আর এটাকে বলা হয় অধিচাপ। উপচাপে অন্তর্লিখিত কোণ, কিন্তু এখানে খেয়াল করে দেখো এটা কিন্তু হচ্ছে কি কোণ? এই কোণটা কিন্তু স্থূল কোণ, বড় কোণ। কিন্তু অনুবন্ধী শব্দের অর্থ হচ্ছে বিপরীত, অর্থাৎ তাহলে উপচাপের বিপরীত, অর্থাৎ তাহলে কিন্তু এটা কথা বলা হচ্ছে অধিচাপের কথা। এইটুকু বুঝতে পারলেই অঙ্কটা হয়ে যাবে, অর্থাৎ এই কোণের কথা বলা হয়েছে। এই জন্য এখানে সূক্ষ্ম কোণ হবে, কিন্তু উপচাপে অন্তর্লিখিত কোণ বললে তাহলে স্থূল কোণ হতো। অনুবন্ধী বলার কারণে এখানে হবে সূক্ষ্ম কোণ। 21 হয়ে গেল। এখন 22 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে, 22 ও 23 নম্বর, এখানে একটা চিত্র দেওয়া হয়েছে। এই চিত্র থেকে বৃত্তটা প্রথমে এঁকে নেব আমরা। বৃত্তের থেকে বৃত্তস্থ চতুর্ভুজ, এখন চতুর্ভুজটা আমরা বৃত্তস্থ যে কোনো একটা চতুর্ভুজ যদি অঙ্কন করি, তাহলে এই চতুর্ভুজ অঙ্কন করার পর এই চতুর্ভুজের কর্ণ, এই কর্ণ এবং এই কর্ণ যোগ করা হয়েছে। এটাতে কিউ, এটা আর, এটা এস আর এটা পি।
এখন কিন্তু বলা হয়েছে যে এই বাহুগুলো কোনোটা সমান না, সবগুলো অসমান বাহু এই চতুর্ভুজের। এখানে বলা হয়েছে পি কিউ, কিউ আর, আর এস এবং পিএস কোনোটাই সমান না। চিত্রটা একটু বড় করে দেখালে তোমাদের একটু সুবিধা হবে। তো পরে আমরা এম ও এন বিন্দু অঙ্কন করে দেখাবো। তারপরে এখন আমরা একটু দেখি যে এই উত্তরে যেভাবে দেওয়া হয়েছে সেটা একটু দেখি। এটার ক্ষেত্রে যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে এই কর্ণ দুটো যদি যোগ করি আমরা, তাহলে খেয়াল করতে হবে যে এটার ক্ষেত্রে অর্থাৎ এই কর্ণের এই কোণটা আর এই কোণ কিন্তু সর্বদাই সমান হবে, অর্থাৎ এই কোণ সমান এই কোণ। আবার যদি কখনো বলা থাকে, দেখো খেয়াল করে দেখো যে এই কোণটা যদি বলা থাকে তাহলে এই কোণের সমান হবে, অর্থাৎ এই কর্ণের যে এই পাশের কোণ এই পাশের কোণের সমান হয়। অর্থাৎ এটার ক্ষেত্রে জানি আমরা যে এই কর্ণর যে কোণটা তৈরি হবে এই ত্রিভুজের এই কোণ, তাহলে পরবর্তী যে ত্রিভুজ হবে এই ত্রিভুজের এই কোণটা সমান হবে, অর্থাৎ কিউ পি আর কোণ সমান হবে এখানে কিউ এস আর। এখন যদি আমরা এই ত্রিভুজের এখানে যে চিত্রটা অঙ্কন করা হয়েছে সেই চিত্রটার পরের অ্যান্সার করার জন্য আরেকটু দেখো, এখানে বলা হয়েছে যে এই পরবর্তীতে কিন্তু এই এম বিন্দুটা খেয়াল করে দেখো কিউ পি আর এর সমদ্বিখণ্ড, এটা হচ্ছে এই যে কোণ, আর তার পরবর্তীতে আরেকটা কোণ আছে পি কিউ আর, এই দুইটার সমদ্বিখণ্ড পরস্পর এম বিন্দুতে ছেদ করেছে, তাহলে এটা হচ্ছে এম বিন্দু। আর আরেকটা ত্রিভুজ হচ্ছে পি কিউ এস, এই ত্রিভুজের কোণের সমদ্বিখণ্ড কিউ পি এস এর সমদ্বিখণ্ড, তাহলে এটার সমদ্বিখণ্ডক আর এই অর্ধেকের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণটার সমদ্বিখণ্ডক পরস্পর এন বিন্দুতে ছেদ করেছে। তো এই জায়গাতে বলা হয়েছে পি কিউ এম এন বিন্দু চারটি সমবৃত্ত। এক নম্বর কথাটা যেহেতু ঠিক আছে, তারপরে বলা হয়েছে দেখো এই পি এস আর সমান 180 বিয়োগ পি কিউ আর, তাহলে 180 বিয়োগ কিভাবে হচ্ছে দেখো পি এস আর এই কোণটা এখন আমরা যদি কিউ কোণের সাথে কল্পনা করি, আমরা তো জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ 180 ডিগ্রি, দুইটা মিলে এটা আর এটা হয় 180 ডিগ্রি। তাহলে এটা আর এটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মানটা যদি আমরা নির্ণয় করি, তাহলে 180 থেকে এই কোণের মানটা অর্থাৎ কিউ কোণের মান যখন আমরা বাদ দিব, এটাতে যদি এমন হতো যে 100 ডিগ্রি, তাহলে এই কোণ কত হতো, তাহলে এটা 180 ডিগ্রি হতো শুধু। অর্থাৎ তাহলে 180 থেকে এই কোণের মান বাদ দিলে এই কোণ পাবো, এই কোণের মান বাদ দিলে এই কোণ পাবো। এই জন্য 180 থেকে কিউ কোণ যখন বাদ দেওয়া হবে তখন কিন্তু আমরা এস কোণের মান পাবো। তাহলে এস কোণ, তাহলে এটাও ঠিক আছে। হাফ অফ পি আর কিউ, এটা যদি প্রমাণ করতে চাই তাহলে আমাদের প্রথম অবস্থায় এভাবে দেখতে হবে। খেয়াল করে দেখো যে এখানে যে মানটা দেওয়া হয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রে এখানে এই মানটা কিন্তু এই কোণের অর্ধেক আর এই কোণের অর্ধেক। এখানে প্রথম অবস্থায় পি কিউ আর এই ত্রিভুজে আমরা যাব, তাহলে পি কিউ আর এখানে খেয়াল করে দেখো পি কোণ প্লাস কিউ কোণ প্লাস আর কোণ সমান কিন্তু 180 ডিগ্রি আছে। এই তিন কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে এখানে খেয়াল করে দেখো সবগুলোতে যদি আমরা অর্ধেক করে দিই তাহলে এই পাশে অর্ধেক করলে 90 পাবো, অর্থাৎ হাফ পি হাফ কিউ হাফ আর সমান কিন্তু 90 ডিগ্রি আমরা লিখে রাখলাম। তাহলে এই দুইটাকে যদি আমরা এক জায়গাতে করি, দেখো পি প্লাস কিউ ভাগ 2, এটার সমান কিন্তু প্লাস পি আর কিউ ডিভাইডেড 2 সমান 90 ডিগ্রি। এই কোণটা আমরা লিখে দিলাম। তাহলে পরবর্তীতে যদি আমরা এই ত্রিভুজটা কল্পনা করি, অর্থাৎ এই ছোট ত্রিভুজটা যেটা আছে এই ত্রিভুজটা খেয়াল করে দেখো যে এটা পি এর অর্ধেক কোণ আর কিউ এর অর্ধেক কোণ আর এই দুইটা আর এম কোণ। তাহলে আমরা লিখতে পারবো, এখানে উপরে লিখে দিই যে ত্রিভুজ পি কিউ এম হতে একটু প্রমাণ করে দিলাম। তাহলে এখানে কিন্তু পাচ্ছি হাফ অফ, দেখো হাফ অফ
অর্থাৎ কিউ কোণের অর্ধেক, কিউ কোণ বাই 2, আর এই কোণটা আগে লিখে দিচ্ছি যে পি কোণ ডিভাইডেড 2 প্লাস এম কোণ, এম বলতে কিন্তু কিউ এম পি, তাহলে এখানে পি যেহেতু লেখা আছে সেটা আমরা লিখে দিই, তাহলে পি এম কিউ কোণ সমান কিন্তু 180 ডিগ্রি। তাহলে এই দুইটা ত্রিভুজ এখন আমরা প্রমাণ হয়ে গেল। তাহলে এখান থেকে এই ত্রিভুজটা বৃত্তটা এখানে মিশিয়ে দিয়ে এখন যদি আমরা প্রমাণ করি, এখানে খেয়াল করে দেখো এই মানটাই কিন্তু এখানে আছে। তাহলে হাফ পি কোণ প্লাস কিউ কোণ ডিভাইডেড 2 প্লাস পি এম কিউ সমান 180 ডিগ্রি। তো এই মানটা কিন্তু এটাকে আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে কিন্তু পাবো দেখো 90 মাইনাস পি আর কিউ কোণ বাই 2 এটা, আর এখানে প্লাস পি এম কিউ কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা দেখো প্রমাণ পেয়ে যাবো এখান থেকে। তাহলে এই জায়গাতে আমাদের আসবে, এখন এই মানটা যদি আমরা লিখে দিই যে এটাই ওই পাশে নেব আর এটা এই পাশে নিচ্ছি, তাহলে কোণ পি আর কিউ ডিভাইডেড 2 এটা ওই পাশে গেল, তাহলে এটাতে এখন এটা ওই পাশে গেলে এই 180কে এই পাশে নিয়ে আসলে তাহলে এখানে পাবো কোণ পি এম কিউ মাইনাস 180, 90 থেকে যখন 180 বাদ দেবো তখন মাইনাস 90 ডিগ্রি পাবো। তাহলে এটাতেও 1 2 3 অর্থাৎ 3টাই এখানে ঠিক পাচ্ছি। তো যাই হোক, এটা একটু বড় প্রশ্ন, দু একটা প্রশ্ন এরকম থাকে হঠাৎ করে যে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে একটু সময় ব্যয় হতে পারে, তবে একটা প্রশ্নের জন্য সময় বেশি ব্যয় হলেও পরবর্তী অ্যান্সারগুলো দিয়ে আমরা এটা সময়টা পুষিয়ে নিতে হবে। তো যাই হোক, এখানে পরবর্তী যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা এখন 24 নম্বর প্রশ্ন দেখো। 24 নম্বর প্রশ্নতে এখানে বলা আছে যে এ ডি সি, এখানে যে ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে ত্রিভুজ অঙ্কন করে আবার কিন্তু এখানে বৃত্তের মধ্যে বৃত্তস্থ একটা ব্যাস অঙ্কন করা আছে, ব্যাস থেকে একটা ত্রিভুজ অঙ্কন করে এখানে এই বাহুটা সমান দেওয়া হয়েছে। খেয়াল করে দেখো তো যে এটা ও এ বি আর এটা এ, এই বাহু আর এই বাহু যদি সমান হয় এটা তো অবশ্যই এটা সি বিন্দু যে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা ও বি আর ও সি, তাহলে তিনটা, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা 60 ডিগ্রি করে কোণ হয়ে আছে। সমদ্বিবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়। তাহলে 60 ডিগ্রি কোণ হলে এখন আমরা যদি এই স্পর্শক দুটো কল্পনা করি, স্পর্শক কিন্তু সবসময় 90 ডিগ্রি কোণ করে থাকে। 90 ডিগ্রি কোণ করে থাকলে তাহলে এই জায়গাতে যদি 60 ডিগ্রি কোণ হয়, এই কোণটা কত? এখানে থেকে আমরা দেখো এই কোণ, এটা যদি চিন্তা করি এটা কিন্তু 180 ডিগ্রি, তার থেকে 60 ডিগ্রি যখনই আমরা বাদ দেবো তাহলে এটা 120 ডিগ্রি। আবার এই কোণের ক্ষেত্রে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজ হলে এই কোণটা কত ডিগ্রি? তাহলে 180 বিয়োগ 120, তাহলে হবে 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে বলা হয়েছে দেখো চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ডিএ ও ডিসি দুইটি স্পর্শক, চিত্র অনুসারে ডিএ সমান ডিসি, যেহেতু স্পর্শক সর্বদাই সমান থাকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, তাহলে ডিএ আর ডিসি অবশ্যই সমান হবে। তাহলে 1 নম্বরটা হয়ে গেল। তারপরে এডিসি কোণ, এখানে বলা হয়েছে এডিসি কোণ সমান 60 ডিগ্রি, তো আমরা প্রমাণ করলাম। তারপর বিওসি সমবাহু ত্রিভুজ, তাহলে এখানে তো বিওসি সমবাহু ত্রিভুজ, সেটাও তো আগেই আমরা যেহেতু 60 ডিগ্রি কোণ, তাহলে সবগুলো এখানে সঠিক উত্তর পাচ্ছি। তারপরে যেটা নিচে 25 নম্বর যে প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো, প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? প্রচুরক শ্রেণীর মধ্যমান বলতে এখানে আমরা দেখব যে প্রচুরক শ্রেণী কোনটা, তাহলে সবচাইতে বড় হচ্ছে এখানে 7, তাহলে এই 36 যোগ 40 ভাগ 2 করলেই আমরা 38 পেয়ে যাব, অর্থাৎ এখানে গ নাম্বারটা সঠিক উত্তর হবে। তারপরে প্রচুরক মধ্যক শ্রেণীর জন্য এফসি এর মান নিচের কোনটি? তাহলে মধ্যক শ্রেণী কোনটা সেটা যাচাই করার জন্য এখানে আমাদের সবগুলো যোগ করতে হবে। 6 6 12 আর 7 4 11, তাহলে 12 আর 11 23, 23 আর 3 24 25 26, তাহলে 13 হলে 13 কোথায়? 6 6 12 আর 3 15, তাহলে এটাতে আমাদের 31 আর 35, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যক শ্রেণীর জন্য এফসি এর মান জানি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ 6 আর 3 9, তাহলে এখানে 9 উত্তর আমরা পেয়ে গেলাম। তারপরে যে
প্রশ্নটা দেওয়া হয়েছে দেখো, একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 একক এবং 12 একক হলে এর ক্ষেত্রফল কত? রম্বসের কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা জানি কর্ণের দৈর্ঘ্য d1 গুণিতক d2, তাহলে এই ক্ষেত্রফল হবে। তাহলে এখানে হাফ গুণিতক d1 হচ্ছে 8 আর d2 হচ্ছে 12, তাহলে এখানে 6 দুগুণ 12, 6 আসতে 48, আমরা দেখো অ্যান্সারটা পেয়ে গেলাম। তারপর 28 নাম্বার যেটা প্রশ্ন দেওয়া হয়েছে, কোনো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 7 এবং 12 হলে এর অন্তর্ভুক্ত কোণ 30 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রেও তোমরা একটা সূত্র জানো যে যে কোনো ত্রিভুজের কোণ দেওয়া থাকলে তাহলে হাফ অফ দুইটা বাহুর গুণফল, তারপরে 7 আর সাইন যে কোণ দেওয়া থাকবে সেটা, এটাই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে 6 দুগুণ 12, এখানে 6 পাচ্ছি, তাহলে 6 6 সাথে 42, আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে 21 দুগুণ 42, তাহলে আমরা 21 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলও পেয়ে গেলাম। তারপরে 29 নম্বর যে প্রশ্নটা, এখানে দেখো 29 নম্বর প্রশ্নতে একটা অষ্টভুজের চিত্র দেওয়া হয়েছে। তো অষ্টভুজের চিত্রের ক্ষেত্রে বহুভুজের কেন্দ্র ও এ সমান 2 হলে এ ও বি কোণ সমান কত? তাহলে এখানে এইরকম যদি একটা অষ্টভুজ তৈরি করা হয়, 1 2 3 4 5 6 7 8, এটা আমি জাস্ট অঙ্কন করে দেখলাম। তাহলে এইভাবে যদি আমরা অঙ্কন করি তাহলে এখানে কিন্তু 8টা ত্রিভুজ হবে, সবগুলো ত্রিভুজই সমান। এখানে যখন আমরা কোণ নির্ণয় করব, এই কোণটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে কোনো অষ্টভুজের ক্ষেত্রে আমরা জানি 2n-4 গুণিতক 90 ভাগ n। তাহলে এখানে যেহেতু 8 বাহু বিশিষ্ট এটা বহুভুজ, তাহলে এখানে 8 বসিয়ে দিলে 8 দুগুণ 16 বিয়োগ 4 অর্থাৎ 12 গুণিতক 90 ভাগ 8। তাহলে এখানে পাচ্ছি 4 দুগুণ 8 আর 3 4 12, আর এটাতে 45 দুগুণ 90, তাহলে 135 ডিগ্রি কোণ পাচ্ছি মোট। 2OAB অর্থাৎ এই মোট কোণকেই এখানে কিন্তু 2 দ্বারা বোঝানো হয়েছে, অর্থাৎ 135 ডিগ্রি তাহলে হয়ে যাচ্ছে। বহুভুজটির ক্ষেত্রফল কত? তো বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে বহুভুজটির OA বাহুর দৈর্ঘ্য কিন্তু 2, তাহলে এটা 2 এটা 2, প্রত্যেকটা বাহুই কিন্তু 2 করে আছে, আর মধ্যবর্তী কোণ 8 ভাগে বিভক্ত হয়ে আছে, তাহলে 360 ভাগ 8, তাহলে এখানে পাচ্ছি 4 8 32, 5 8 40, অর্থাৎ 45 ডিগ্রি করে কোণ আছে। তাহলে একটা কোণ আর দুইটা বাহু থাকলে আগে যেটা নির্ণয় করলাম হাফ অফ বাহু গুণ সাইন 45 ডিগ্রি, তাহলে এখানে পাবো এটা কেটে গেল 2, আর 45 ডিগ্রির মান 1/√2, তাহলে এটা আর এটা কেটে গেলে এখানেও একটা √2 পাচ্ছি, তাহলে সবগুলো মিলে √2 আসলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এরকম ত্রিভুজ আছে কয়টা? 8টা, তাহলে এটাতে আমরা 8 দ্বারা গুণ করে দেবো, 8√2, এটা হচ্ছে মোট ক্ষেত্রফল অর্থাৎ বহুভুজটির ক্ষেত্রফল। তাহলে এখানে উত্তর হবে দেখো এই 8√2 সেন্টিমিটার। তাহলে 30টি প্রশ্নের এই অ্যান্সার হয়ে গেল। তো যাই হোক, আমি আশা করি আমার ক্লাসটা ভালোভাবে বুঝে নিয়েছো। তো তোমরা সবাই নিয়মিত আমার ক্লাসটা দেখবে, আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করলাম।